একবিংশতম পরিচ্ছেদ। সেকালে যেমন ছিল। কালাদিঘির ডাকাইতির পর আমার অদৃষ্টে যাহা ঘটিয়াছিল স্বামী মহাশয় এক্ষণে আমার কাছে সব শুনিলেন। রমণবাবু ও সুভাষিনী যেরূপ ষড়যন্ত্র করিয়া তাহাকে কলিকাতায় লইয়া গিয়াছিল তাহাও শুনিলেন। একটু রাগও করিলেন। বলিলেন, আমাকে এত ঘুরাইবার ফিরাইবার প্রয়োজনটা কি ছিল? প্রয়োজনটা কি ছিল তাহাও বুঝাইলাম। তিনি সন্তুষ্ট হইলেন, কিন্তু কামিনী সন্তুষ্ট হইল না। কামিনী বলিল, তোমায় ঘানিয়ে গেছে ঘোড়ায় নাই, অমনি ছাড়িয়েছে, এইটুকু দিদির দোষ। আবার আবদার নিলেন কিনা গ্রহণ করব না। আরে মিনসে, যখন আমাদের আলতাপাড়া সেই পাদপদ্মখানি ভিন্ন, তোমার যেতে গতিমুক্তি নাই, তখন অত বড়াই কেন? বাবু এবার একটা উত্তর মারিলেন। বলিলেন, তখন চিনিতে পারিনে যে তোমাদেরকে চিনিতে জোয়ার। কামিনী বলিল, তুমি যে চিনিবে বিধাতা তা কপালে লিখেন নাই, যাত্রায় শোনোনি? বলে ধবলি বলিল, শ্যাম, কে চেনে তোমারে? চিনি শুধু কাঁচা ঘাস যমুনার ধারে। পদচিহ্ন খুঁজিতব বংশী শুনে কানে, ধ্বজবজ্রাং কুস্তায় গরু কিতা জানে। আমি আর হাসি রাখিতে পারিলাম না। বাবু অপ্রতিভ হইয়া কামিনীকে বলিলেন, যা ভাই, আর জ্বালাস নে, যাত্রা করলি তার জন্য পানের খিলিটা পেলা নিয়ে যা। কামিনী বলিল, ও দিদি, মৃত্যুজার একটু বুদ্ধিও আছে দেখতে পাই। আমি, কি বুদ্ধি দেখিলি? কামিনী, বাবু পানের ঠিলিটা রেখে খিলিটা দিয়েছেন, বুদ্ধি নয়? তা তুই এক কাজ করিস, মাঝে মধ্যে তোর পায়ে হাত দিতে দিস, তাহলে হাত দরাজ হবে। আমি কি ওকে পায়ে হাত দিতে পারি? উনি হলেন আমার পতি দেবতা। কামিনী, দেবতা কবে হলেন? পতি যদি দেবতা, তবে এতদিন তো তোমার কাছে উনি উপদেবতাই ছিলেন। আমি, দেবতা হয়েছেন যবে ওর বিদ্যাধরী গিয়েছে। কামিনী, আহা, বিদ্যাকে ধরি ধরি করেও ধরতে পারলেন না। তা দেখো মিত্র মহাশয়, তোমার যে বিদ্যা, তাহার সঙ্গে ধরাধরি না থাকিলেই ভালো। যে বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ে ধরা। আমি, কামিনী, তুই বড় বাড়ালি, শেষে চুরি চামারি পর্যন্ত ঘাড়ে ফেলিতেছিস। কামিনী, অপরাধ আমার। যখন মিত্র মহাশয় কমিশনারিয়েটে কাজ করেছেন তখন চুরি তো করেছেন, আর চামারি তা যখন রসদ গিয়েছেন তখন চামারিও করেছেন। উবাবু বলিলেন, বলুক গে, ছেলে মানুষ, অমৃতং বালভাসিতং। কামিনী, কাজেই তুমি যখন বিদ্যাধরী শাসিতং, তখন তোমার বুদ্ধির নাশিতং। আমি তবে আসিতং, মা ডাকিতং। বাস্তবিক মা ডাকিতেছিলেন। কামিনী মার কাছে হইতে ফিরিয়া আসিয়া বলিল, জানো কেন মা ডাকিতং? তোমরা আর দুদিন থাকিতং, যদি না থাকিতং তবে জোর করে রাখিতং। আমরা পরস্পরের মুখপানে চাহিলাম। কামিনী বলিল, কেন পরস্পর তাকিতং? উবাবু বলিলেন, ভাবিতং। কামিনী বলিল, বাড়ি গিয়া ভাবিতং। এখন 2 দিন এখানে খাবিতং, দাবিতং, হাসিতং, খুশিতং, খেলিতং, ধুলিতং, হেলিতং, দুলিতং, নাচিতং, গাইতং। উবাবু বললেন, কামিনী, তুই নাচবি? কামিনী, দূর, আমি কেন? আমি যে শিকল কিনে রেখেছি, তুমি নাচবে। উবাবু, আমাকে তো আসা পর্যন্ত নাচাচ্ছ, আর কত নাচাবে? আজ তুমি একটু নাচবে। কামিনী, তাহলে থাকিবে? উবাবু, থাকিব। কামিনীর নাচ দেখিবার প্রত্যাশায় নহে, আমার পিতামাতার অনুরোধে উবাবু আর একদিন থাকিতে সম্মত হইলেন। সেদিনে বড় আনন্দই গেল।
দলে দলে পাড়ার মেয়েরা আসিয়া সন্ধ্যার পর আমার স্বামীকে ঘেরিয়া লইয়া মজলিস করিয়া বসিল। সেই প্রকাণ্ড পুরীর একটা কোণের ঘরে মেয়েদের মজলিস হইল। কত মেয়ে আসিল তার সংখ্যা নাই। কত বড় বড় পটল চেরা ভ্রমর তারা চোখ শাড়ি বাঁধিয়া স্বচ্ছ সরোবরে সফরীর মতো খেলিতে লাগিল। কত কালো কালো কুণ্ডলী কাকে করা ফনা ধরা অলকরাশি বর্ষাকালে বনের লতার মতো ঘুরিয়া ঘুরিয়া ফুলিয়া ফুলিয়া দুলিয়া উঠিতে লাগিল, যেন কালীয় দমনে কালনাগিনীর দল বিত্রস্ত হইয়া যমুনার জলে ঘুরিতে ফিরিতেছে। কত কান কানবালা চৌদান মাকড়ি ঝুমকা ইয়াররিং দুল মেঘমধ্যে বিদ্যুতের মতো, কত মেঘের কত চুলের রাশির ভিতর হইতে খেলিতে লাগিল। কত রাঙা ঠোঁটের ভিতর হইতে কত মুক্তাপঙ্ক্তির মতো দন্তশ্রেণীতে কত সুগন্ধি তাম্বুল চর্বণে কত রকম অধর লীলার তরঙ্গ উঠিতে লাগিল। কত পৌরার ফাঁদিনাথের ফাঁদে কন্দর্প ঠাকুর ধরা পড়িল, তীরন্দাজিতে জবাব দিয়া নিষ্কৃতি পাইলেন। কত অলঙ্কার রাশিভূষিত সুগোল বাহুর উৎক্ষেপ নিক্ষেপে বায়ু সন্তারিত পুষ্পিত লতাপূর্ণ উদ্যানের মতো সেই কক্ষ একটা অলৌকিক চঞ্চল শোভায় শোভিত হইতে লাগিল। রুনু রুনু ঝুনু ঝুনু সিঞ্জিতে ভ্রমর গুঞ্জন অনুকৃত হইতে লাগিল। কত চিকে চিক চিক হাড়ে বাহার চন্দ্রহারে চন্দ্রের হার মলের ঝলমলে চরণ টলমল, কত বানারসি বালুচরি মির্জাপুরি ঢাকায় শান্তিপুরে সিমলা ফরাসডাঙ্গা চেলি গরদ সুতা রঙ্গভরা ডুরে ফুরফুরে ঝুরঝুরে বাঁদুরে, তাতে কারো ঘোমটা কারো আর ঘোমটা কারোর আধ ঘোমটা, কারো কেবল কবরী প্রান্তে মাত্র বসন সংস্পর্শ, কারো তাতেও ভুল। আমার প্রাণনাথ অনেক গোড়ার পল্টন ফতে করিয়া ঘরে টাকা লইয়া আসিয়াছেন, অনেক কর্নেল জানরেলের বুদ্ধি ধ্বংস করিয়া লাভের অংশ ঘরে লইয়া আসিয়াছেন। কিন্তু এই সুন্দরের পল্টন দেখিয়া তিনি বিশুষ্ক বিত্রস্ত। তোপের আগুনের স্থানে নয়নবন্যী স্ফূর্তি কামানের কালো করালো কুণ্ডলীকৃত ধূমপুঞ্জের পরিবর্তে এই কালো করালো কুণ্ডলীকৃত কমনীয় কেশকাদম্বিনী বেয়োনেটে ঠনটনের পরিবর্তে এই অলঙ্কারের রুন্ননি জয়ঢাকের বাদ্যের পরিবর্তে আলতা পরা পায়ে মলে ঝমঝমি যে পুরুষ চিলিয়ানওয়ালা দেখিয়াছে সেও হতচ্ছ্বাস। এই ঘোর রণক্ষেত্রে তাহাকে রক্ষা করিবার জন্য তিনি আমাকে দ্বার দেশে দেখিতে পাইয়া ইঙ্গিতে ডাকিলেন, কিন্তু আমিও শিখ সেনাপতির মতো বিশ্বাসঘাতকতা করিলাম, এ রণে তাহার সাহায্য করিলাম না। স্থূলকথা এই সকল মজলিসগুলায় অনেক নির্লজ্জ ব্যাপার ঘটিয়া থাকে জানিতাম, তাই কামিনী আর আমি গেলাম না, বাইরে রইলাম। দ্বার হইতে মধ্যে মধ্যে উঁকি মারিতে লাগিলাম। যদি বলো যাহাতে নির্লজ্জ ব্যাপার ঘটে তুমি তাহার বর্ণনায় কেন প্রবৃত্ত, তাহাতে আমারই উত্তর এই যে আমি হিন্দুর মেয়ে, আমার রুচিতে এই সকল ব্যাপার নির্লজ্জ ব্যাপার। কিন্তু এখনকার প্রচলিত রুচি ইংরেজি রুচি, ইংরেজি রুচির বিধান মতে বিচার করলে ইহাতে নির্লজ্জ ব্যাপার কিছুই পাওয়া যাইবে না। বলিয়াছি আমি ও কামিনী দুইজনে একবার উঁকি মারিলাম, দেখি পাড়ার যমুনা ঠাকুরানী সভাপত্নী হইয়া জমকাইয়া বসিয়া আছেন। তার বয়স 45 ছাড়াইয়াছে, রংটা মিঠে রকম কালো, চোখ দুইটা ছোট ছোট কিন্তু একটু ঢুলু ঢুলু, ঠোঁট দুইখানা পুরু কিন্তু রসে ভরা ভরা, বস্ত্রালঙ্কারের বাহার, পায়ে আলতার বাহার, কালোতে রাঙ্গা যেন যমুনাতেই জবা।
মাথায় ছেঁড়া চুলের বাহার, শরীরের ব্যাস ও পরিধি অসাধারণ দেখিয়া আমার স্বামী তাহাকে নদীরূপা মহিষী বলিয়া ব্যঙ্গ করিতেছেন। মথুরাবাসীরা যমুনা নদীকে কৃষ্ণের নদীরূপা মহিষী বলিয়া থাকে। সেই কথা লক্ষ্য করিয়া উবাবু এই রসিকতা করিলেন। এখন আমার যমুনা দিদি কখনো মথুরা যায় নাই, এত খবরও জানেন না, এবং মহিষী শব্দের অর্থটা জানেন না। তিনি মহিষী অর্থে কেবল মাদি মহিষী বুঝিয়াছিলেন, এবং সেই জন্তুর সহিত আপনার শরীরের সাদৃশ্য লক্ষ্য করিয়া রাগে গড়গড় করিতেছিলেন। প্রতিশোধার্থ তিনি আমার স্বামীর সম্মুখে আমাকে প্রকারান্তরে গাই বলিলেন। এমন সময় আমি দ্বার হইতে মুখ বাড়াইয়া জিজ্ঞাসা করিলাম, যমুনা দিদি, কি গা? যমুনা দিদি বলিলেন, একটা গাই ভাই। আমি জিজ্ঞাসা করিলাম, গাই কেন গা? কামিনী আমায় পাশ হইতে বলিল, ডেকে ডেকে যমুনা দিদির গলা কাঠ হইয়া গিয়াছে, একবার পিয়বে। হাসির চোটে সভাপতি মহাশয়া নিবিয়া গেলেন। কামিনী উপর গরম হইয়া বলিলেন, এক রত্তি মেয়ে, তুই সকল হাঁড়িতে কাটি দিস কেন লাও কামিনী? কামিনী বলিল, আর তো কেউ তোমার ভুসি কলাই সিদ্ধ করিতে জানে না। এই বলিয়া কামিনী পলাইল। আমিও পলাইলাম। আবার একবার গিয়া উঁকি মারিলাম। দেখি পাড়ার পিয়ারি ঠান দিদি জাতিতে বৈদ্য, বয়স 65 বৎসর, তার মধ্যে 25 বৎসর বৈধব্যে কাটিয়াছে। তিনি সর্বাঙ্গে অলঙ্কার পরিয়া, ঘাগরা পরিয়া, রাধিকা সাজিয়া আসিয়াছেন। আমার স্বামীকে লক্ষ্য করিয়া কৃষ্ণ কই, কৃষ্ণ কই বলিয়া এই কামিনী কুঞ্জবন পরিভ্রমণ করিতেছেন। আমি জিজ্ঞাসা করিলাম, কি খোঁজো ঠান দিদি? তিনি বলিলেন, আমি কৃষ্ণকে খুঁজি। কামিনী বলিল, গোয়াল বাড়ি যাও, এ কায়েতের বাড়ি। রসিকতা প্রবীণা বলিল, কায়েতের বাড়ি আমার কৃষ্ণ মিলিবে। কামিনী বলিল, ঠান দিদি, সকল জাতি জাত দিয়াছ নাকি? এখন পিয়ারি ঠাকুরানীর এককালে তেলি অপবাদ ছিল। এই কথায় তিনি তেলি বেগুনে জ্বলিয়া উঠিয়া কামিনীকে ব্যঙ্গোচ্ছলে গালি পাড়িতে আরম্ভ করিলেন। আমি তাকে থামাইবার জন্য যমুনা দিদিকে দেখাইয়া দিয়া বলিলাম, রাগ করো কেন? তোমার কৃষ্ণ ওই যমুনায় ঝাঁপ দিয়াছেন। এসো, তোমায় আমায় পুলিনে দাঁড়াইয়া একটু কাঁদি। যমুনা ঠাকুরানী মহিষী শব্দের অর্থবোধে যেমন পাণ্ডিত্য, পুলিন শব্দের অর্থবোধ সেইরূপ। তিনি ভাবিলেন, আমি বুঝি কোনো পুলিন বিহারীর কথার ইঙ্গিত করিয়া তাহার অকলঙ্কিত সতীত্বের প্রতি কোনো প্রকার ইঙ্গিত করিয়াছি। তিনি সক্রোধে বলিলেন, এর ভিতর পুলিন কেন? কাজেই আমারও একটু রঙ্গ চড়াইতে ইচ্ছা হইল। আমি বলিলাম, যার গায়ে পড়িয়া যমুনা রাত্রিদিন তরঙ্গভঙ্গ করে, বৃন্দাবনে তাকে পুলিন বলে। আবার তরঙ্গভঙ্গে সর্বনাশ করিল। যমুনা দিদি তো কিছু বুঝিল না, রাগিয়া বইল, তোর তরঙ্গ ফরঙ্গকেও চিনি নে, তোর পুলিনকেও চিনি নে, তোর বৃন্দাবনকে চিনি নে। তুই বুঝি ডাকাতের কাছে এত সব রঙ্গরসের নাম শিখে এসেছিস? মজলিসের ভিতর রঙ্গময়ী বলিয়া আমার একজন সমবয়স্কা ছিল। সে বলিল, অত খ্যাপো কেন যমুনা দিদি? পুলিন বলে নদীর ধারের চড়াকে। তোমার দুধারে কি চড়া আছে? চঞ্চলা নামে যমুনা দিদির ভাইজ ঘোমটা দিয়া পিছনে বসিয়াছিল। সে ঘোমটার ভিতর হইতে মৃদুমধুর স্বরে বলিল, চড়া থাকিলেও বাঁচিতাম, একটু ফর্সা কিছু দেখিতে পাইতাম। এখন কেবল কালো জলে কালিন্দী কলকল করিতেছে। কামিনী বলিল, আমার যমুনা দিদিকে কেন তোরা অমন করে চড়ার মাঝখানে ফেলে দিতেছিস? চঞ্চলা বলিল, বালাই ষাট, ঠাকুরজিকে চড়ার মাঝখানে ফেলে দেবো কেন? ওর ভাইয়ের পায়ে ধরে বলবো যেন ঠাকুরজিকে মেঠো শ্মশানে দেন।
রঙ্গময়ী বইল, দুটোতে তফাৎ কি বউ? চঞ্চলা বইল, শ্মশানে শিয়াল কুকুরে উপকার, চড়ায় গরু মহিষ চড়ে তাদের কি উপকার? মহিষ কথা বলিবার সময় বউ একবার ঘোমটা তুলিয়া ননদের উপর সহাস্যের কটাক্ষ পড়িল। যমুনা বলিল, নে, আর 100 বার সেই কথা ভালো লাগে না। যাদের মোষ ভালো লাগে তারাই 100 বার মোষ 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 করুক গিয়ে। পিয়ারি ঠান দিদি কথাটায় বড় কান দেন নাই। তিনি জিজ্ঞাসা করিলেন, মোষের কথা কি গা? কামিনী বইল, কোন দেশের তেলিদের বাড়ি মোষে ঘানি টানে সেই কথা হচ্ছে। এই বলিয়া কামিনী পলাইল। বারবার এই তেলি কথাটা মনে করিয়া দেওয়াটা ভালো হয় নাই, কিন্তু কামিনী কুচরিত্রা লোক দেখিতে পারিত না। পিয়ারি ঠান দিদি রাগে অন্ধকার দেখিয়া আর কথা না কইয়া উবাবুর কাছে গিয়া বসিল। আমি তখন কামিনীকে ডাকিয়া বলিলাম, কামিনী, দেখছে আয়লা, এইবার পিয়ারি কৃষ্ণ পেয়েছেন। কামিনী দূর হইতেই বলিল, অনেক দিন সময় হয়েছে। তারপর একটা শোরগোল শুনিলাম। আমার স্বামীর আওয়াজ শুনিতে পাইলাম। তিনি একজনকে হিন্দিতে ধমক ধমক করিতেছেন। আমরা দেখিতে গেলাম। দেখিলাম একজন দাড়িওয়ালা মোগল ঘরের ভিতর প্রবেশ করিয়াছে। উবাবু তাহাকে তাড়াইবার জন্য ধমক ধমক করিতেছেন, মোগল যাইতেছে না। কামিনী তখন দ্বার হইতে ডাকিয়া বলিল, মিত্র মহাশয়, গায়ে কি জোর নেই? মিত্র মহাশয় বলিলেন, আছে বই কি। কামিনী বলিল, তবে মোগল মিন্সেকে গলা ধাক্কা দিয়া ঠেলিয়া দাও না। এই বলিয়া বা মাত্র মোগল ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। পলায়ন করিবার সময় আমি তাহার দাড়ি ধরিলাম। পরচুলা খসিয়া আসিল। মোগল বলিল, মরণ আর কি, তা এ বোকাটি নিয়ে ঘর করবি কি প্রকারে? এই বলিয়া সে পলাইল। আমি দাড়িটা ছুঁড়িয়া ফেলিয়া যমুনা দিদিকে উপহার দিলাম। উবাবু জিজ্ঞাসা করিলেন, ব্যাপার? কামিনী বলিল, ব্যাপার আর কি, তুমি দাড়িটা পরিয়া চারিপায়ে ঘাস বনে চড়িতে আরম্ভ করো। উবাবু বলিলেন, কেন, মোগল কি জাল? কামিনী, কার সাধ্য এমন কথা বলে? শ্রীমতী অনঙ্গমোহিনী দাসীকে জাল মোগল হইতে পারে? আসল দিল্লির আমদানি। একটা ভারী হাসি পড়িয়া গেল। আমি একটু মনক্ষুণ্ণ হইয়া চলিয়া আসিতেছিলাম। এমন সময় পাড়ার ব্রজসুন্দরী দাসী একখানি জীর্ণ বস্ত্র পরিয়া একটি ছেলে কোলে করিয়া উবাবুর কাছে গিয়া দুঃখের কান্না কাঁদিতে লাগিল। আমি বড় গরিব, খেতে পাই না, ছেলেটি মানুষ করিতে পারি না। উবাবু তাকে কিছু দিলেন। আমরা দুইজনে দ্বারের দুই পাশে। সে যখন দ্বার পার হয়, কামিনী তাহাকে বলিল, ভাই ভিখারিনী, জানো তো, বড় মানুষের কাছে কিছু ভিক্ষা পাইলে দারোয়ানদের কিছু ঘুষ দিয়ে যেতে হয়। ব্রজসুন্দরী বলিল, দারোয়ান কে? কামিনী, আমরা 2 জন। ব্রজ, কত ভাগ চাও? কামিনী, পেয়েছ কি? ব্রজ, 10টি টাকা। কামিনী, তবে আমাদের 8 টাকা 16 টাকা দিয়া যাও। ব্রজ, লাভ মন্দ নয়। কামিনী, তা বড় মানুষের বাড়ির ভিক্ষায় লাভালাভ ধরতে গেলে চলবে কেন? সময় অসময়ে ঘর থেকেও কিছু দিতে হয়। ব্রজসুন্দরী বড় মানুষের স্ত্রী, ধাঁ করিয়া 16 টাকা বাহির করিয়া দিল। আমরা সেই 16 টাকা যমুনা ঠাকুরানীকে দিলাম। বললাম, তোমরা এই টাকায় সন্দেশ খাইও। স্বামী বলিলেন, ব্যাপার কি? ততক্ষণে ব্রজসুন্দরী ছেলে পাঠাইয়া দিয়া বানারসি পরিয়া আসিয়া বসিলেন। আবার একটা হাসির ঘটা পড়িয়া গেল। উবাবু বলিলেন, এ কি যাত্রা নাকি? যমুনা বইল, তা না তো কি, দেখিতেছ না, কাহারো কালিয়া দমনের পালা, কারো কলঙ্ক ভঞ্জনের পালা, কারো মাথর মিলন, কারো শুধু পালাই পালাই পালা। উবাবু, শুধু পালাই পালাই পালা কার? যমুনা, কেন কামিনী, কেবল পালাই পালাই তার পালা। কামিনী,
কথায় সকলকে জ্বালাইতে লাগিল। পান পুষ্প আতর বিলাইয়া সকলকে তুষ্ট করিতেছিল। তখন সকলে মিলিয়া তাহাকে ধরিল, বলিল, তুই যে বড় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস লা। কামিনী বলিল, পালাবো না তো কি, তোমাদের ভয় করি নাকি? মিত্র মহাশয় বললেন, কামিনী ভাই, তোমার সঙ্গে কি কথা ছিল? কামিনী, কি কথা ছিল মিত্র মহাশয়? বাবু, তুমি নাচিবে। কামিনী, আমি তো নেচেছি। বাবু, কখন নাচলে? কামিনী, দুপুরবেলা। বাবু, কোথায় নাচলে লো? কামিনী, আমার ঘরের ভিতর দৌড় বন্ধ করে। বাবু, কে দেখেছে? কামিনী, কেউ না। বাবু, তেমন তো কথা ছিল না। কামিনী, এমন কথাও ছিল না যে তোমাদের সম্মুখে আসিয়া পেশোয়াজ করিয়া নাচিব। নাচিব স্বীকার করিয়াছিলাম, তা নাচিয়াছি। আমার কথা রাখিয়াছি। তোমরা দেখিতে পাইলে না, তোমাদের অদৃষ্টের দোষ। এখন আমি যে শিকল কিনিয়া রাখিয়াছি, তার কি হবে? কামিনী যদি নাচের দায়ে এড়াইল, তবে আমার স্বামী গানের জন্য ধরা পড়িলেন। মজলিস হইতে হুকুম হইল, তোমাকে গাইতে হইবে। তিনি পশ্চিমাঞ্চলে রীতিমতো গীতবিদ্যা শিখিয়াছিলেন। তিনি সনদী খেয়াল গাহিলেন। শুনিয়া সে অপ্সরামণ্ডলী হাসিল। ফরমাইশ করিল, বদন অধিকারী কি দাশু রায়? তাতে উবাবু অপটু, সুতরাং অপ্সরাগণ সন্তুষ্ট হইল না। এইরূপে 2 প্রহর রাত্রি কাটিল। এ পরিচ্ছেদটা না লিখিলেও লিখিতে পারিতাম, তবে এদেশের গ্রাম্য স্ত্রীদিগের জীবনের এই ভাগটুকু এখন লোপ পাইয়াছে বলিয়া আমার বিশ্বাস। লোপ পাইয়াছে ভালোই হইয়াছে, কেননা ইহার সঙ্গে অশ্লীলতা, নির্লজ্জতা, কদাচিৎ বা দুর্নীতি আসিয়া মিশিত। কিন্তু যা লোপ পাইয়াছে তার একটা চিত্র দিবার বাসনায় এই পরিচ্ছেদটা লিখিলাম। তবে জানি না, অনেক স্থানে কুরীতি লোপ না পাইয়াও থাকিতে পারে। যদি তা হয়, তবে যাহারা জামাই দেখিতে পৌরস্ত্রীর দিগকে যাইতে নিষেধ করেন না, তাহাদের চোখ কান ফুটাইয়া দেওয়া প্রয়োজনীয়। তাই ধরি মাছ নাচুই পানি করিয়া তাহাদের ইঙ্গিত করিলাম। ২২তম পরিচ্ছেদ, উপসংহার। আমি পরদিন স্বামীর সঙ্গে শিবিকারোহণে শ্বশুরবাড়ি গেলাম। স্বামীর সঙ্গে যাইতেছি, সেটা একটা সুখ বটে, কিন্তু সেবার যে যাইতেছিলাম সে আর এক প্রকারের সুখ। যাহা কখনো পাই নাই, তাই পাইবার আশায় যাইতেছিলাম। এখন যাহা পাইয়াছিলাম তাই আঁচলে বাঁধিয়া লইয়া যাইতেছিলাম। একটা কবির কাব্য, অপরটা ধনির ধন। ধনির ধন কবির কাব্যের সমান কি? যাহারা ধনোপার্জন করিয়া বুড়া হইয়াছে, কাব্য হারাইয়াছে, তাহারাও একথা বলে না। তাহারা বলে, ফুল যতক্ষণ গাছে ফোটে ততক্ষণে সুন্দর, তুলিলে আর তেমন সুন্দর থাকে না। স্বপ্ন যেমন সুখের, স্বপ্নের সফলতা কি তত সুখের হয়? আকাশ যেমন বস্তু নীল নয়, আমরা নীল দেখি মাত্র, ধন তেমনই। ধন সুখের নয়, আমরা সুখের বলিয়া মনে করি। কাব্যই সুখ, কেননা কাব্য আশা, ধন ভোগ মাত্র। তাও সকলের কপালে নয়। অনেক ধনী লোক কেবল ধনাগারে প্রহরী মাত্র। আমার একজন কুটুম্ব বলেন, তেজুরি গার্ড। তবু সুখে সুখেই শ্বশুরবাড়ি চলিলাম। সেখানে এবার নির্বিঘ্নে পৌঁছিলাম। স্বামী মহাশয় পিতামাতার সমীপে সমস্ত কথা সবিশেষ নিবেদন করিলেন। রমণবাবুর পুলিন্দা খোলা হইল। তাহার কথার সঙ্গে আমার সকল কথা মিলিল। আমার শ্বশুর শাশুড়ি সন্তুষ্ট হইলেন। সমাজের লোকেও সবিশেষ বৃত্তান্ত জানিতে পারিয়া কোনো কথা তুলিল না। আমি সকল ঘটনা বিবৃত করিয়া সুবাসিনীকে পত্র লিখিলাম।
সুভাষিনীর জন্য সর্বদা আমার প্রাণ কাঁদিত। আমার স্বামী আমার অনুরোধে রমণবাবুর নিকট হারানির জন্য 500 টাকা পাঠাইয়া দিলেন। শীঘ্রই সুভাষিনীর উত্তর পাইলাম। উত্তর আনন্দ পরিপূর্ণ। সুভাষিনী রবাবুর হস্তাক্ষরে পত্র লিখিয়াছিল, কিন্তু কথাগুলো সুভাষিনীর নিজের, তাহা কথার রকমেই বোঝা গেল। সে সকলেরই সংবাদ লিখিয়াছিল। 2-1 সংবাদ উদ্ধৃত করিতেছি। সে লিখিতেছে, হারানি প্রথমে কিছুতেই টাকা লইবে না, বলে আমার লোভ বাড়িয়া যাইবে। এটা যেন ভালো কাজই করিয়াছিলাম, কিন্তু এরকম কাজ তো মন্দই হয়। আমি যদি লোভে পড়িয়া মন্দই রাজি হই। আমি পোড়ারমুখীকে বুঝাইলাম যে আমার ঝাঁটা না খাইলে কি তুই এ কাজ করতিস? সবার বেলায় কি তুই আমার হাতের ঝাঁটা খেতে পাবি? মন্দ কাজের বেলা কি আমি তোকে তেমনি তোর শুধু মুখে ঝাঁটা খাওয়াইব? 2 গালাগালিও খাবে নাকি? ভালো কাজ করেছিলি, বকশিস নে। এইরূপ অনেক বুঝানো পড়ানোতে সে টাকা নিয়েছে। এখন নানা রকম ব্রত নিয়ম করিবার ফর্দ করিতেছে। যতদিন না তোমার এই সংবাদ পাওয়া গিয়াছিল ততদিন সে আর হাসে নাই, কিন্তু এখন তার হাসির জ্বালায় বাড়ির লোক অস্থির হইয়াছে। পাচিকা ব্রাহ্মণ ঠাকুরানীর সংবাদ সুভাষিনী এইরূপ লিখিল, যে অবধি তুমি তোমার স্বামীর সঙ্গে গোপনে চলিয়া গিয়াছ, সে অবধি বুড়ি বড় আস্ফালন করিত, বলিত আমি বরাবর জানি সে মানুষ ভালো নয়, তার রকম সকম ভালো নয়। কতবার বলেছি যে এমন কুচরিত্র মানুষ তোমরা রেখো না। তা কাঙালের কথা কে গ্রাহ্য করে? সবাই কুমুদিনী কুমুদিনী করে অজ্ঞান। এমনই আরও কথা। তারপর যখন শুনিল যে তুমি কাহারও সঙ্গে যাও নাই, আপনার স্বামীর সঙ্গে গিয়াছ, তুমি বড় মানুষের মেয়ে, বড় মানুষের বউ, এখন আপনার ঘর বর পাইয়াছ, তখন বলিল, আমি তো বরাবর বলছি না মা যে সে বড় ঘরের মেয়ে? ছোট ঘরে কি আর অমন স্বভাব চরিত্র হয়? যেমন রূপ তেমনই গুণ, যেন লক্ষ্মী। সে ভালো থাকুক মা, ভালো থাকুক। তা হ্যাঁ, দেখো বৌদিদি, আমাকে কিছু পাঠাইয়া দিতে বলো। গৃহিণী সম্বন্ধে সুভাষিনী লিখিল, তিনি তোমার এই সকল সংবাদ পাইয়া আহ্লাদ প্রকাশ করিয়াছেন, কিন্তু আমাকে ও রবাবুকে কিছু ভর্ৎসনাও করিয়াছেন। বলিয়াছেন, সে যে এত বড় ঘরের মেয়ে, তো তা তোরা আমাকে আগে বলিস না কেন? আমি তাকে খুব যত্নে রাখিতাম। আর তোমার স্বামীরও কিছু নিন্দা করিয়াছেন, বলিয়াছেন হোক তার পরিবার, আমার অমন রাঁধুনিটা নিয়ে যাওয়া তার কিছু ভালো হয় নাই। কর্তা রামরাম দত্তের কথা সুভাষিনী নিজ হাতে হিজিবিজি কষ্টে পড়িলাম যে কর্তা গৃহিণীকে কৃত্রিম কোপের সহিত তিরস্কার করিয়া বলিয়াছিলেন, তুমি ছলছুতা করিয়া সুন্দর রাঁধুনিটাকে বিদায় করিয়া দিয়াছ। গৃহিণী বলিলেন, খুব করিয়াছি। তুমি সুন্দরী নিয়ে কি ধুইয়া খাইতে? কর্তা বলিলেন, তা কি বলতে পারি? ও কালুরূপ আর রাত দিন ধ্যান করতে পারা যায় না। গৃহিণী সেই হইতে শয্যা লইলেন, আর সেদিন উঠিলেন না। কর্তা যে তাকে খেপাইয়াছেন তাহা তিনি কিছুতেই বুঝিলেন না। বলা বাহুল্য যে ব্রাহ্মণ ঠাকুরানী ও অন্যান্য ভৃত্যবর্গের জন্য কিছু কিছু পাঠাইয়া দিলাম। তারপর সুভাষিনীর সঙ্গে আর একবার মাত্র দেখা হইয়াছিল, তার কন্যার বিবাহের সময় বিশেষ অনুরোধে। স্বামী মহাশয় আমাকে লইয়া গিয়াছিলেন। সুভাষিনীর কন্যাকে অলঙ্কার দিয়া সাজাইলাম, গৃহিণীকে উপযুক্ত উপহার দিলাম, যে যাহার যোগ্য তাহাকে সেইরূপ দান ও সম্ভাষণ করিলাম। কিন্তু দেখিলাম গৃহিণী আমার প্রতি ও আমার স্বামীর প্রতি অপ্রসন্ন। তার ছেলের ভালো খাওয়া হয় না কথাটা আমার অনেকবার শোনাইলেন। আমিও রমণবাবুকে কিছু রাঁধিয়া খাওয়াইলাম, কিন্তু আর কখনো গেলাম না। রাঁধিবার ভয় নয়,
গৃহিণীর মনোদুঃখের ফল। গৃহিণী ও রামরাম দত্ত অনেক দিন হইল স্বর্গারোহণ করিয়াছেন, কিন্তু আর যাওয়া ঘটে নাই। আমি সুভাষিনীকে ভুলি নাই, ইহ জন্মে ভুলিব না। সুভাষিনীর মতো এ সংসারে আর কিছু দেখিলাম না। বঙ্কিমচন্দ্রের ইন্দিরা উপন্যাসটি এখানেই সমাপ্ত হইল। যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।